আমি আমার স্বামী শাহেদের দিকে তাকিয়ে বললাম, আমিও চাকরি করব, আমি শুধু গৃহপালিত বউ হয়ে থাকতে পারবো না। শাহেদ বলল, মানে তাহলে আমি তোমার স্বামী হয়ে ঘরে চুরি পরে বসে থাকবো? আমার চাকরির বেতন দিয়ে কি তোমাকে খাওয়াতে পড়াতে পারছি না নাকি? যে বিয়ের 7 বছর পর 2 বাচ্চার মা হয়ে বলো চাকরি করবে, বাচ্চা সামলাবে কে? এগুলো যদি বাবা মায়ের কানে বা বাইরের কোনো লোকের কানে যায় তাহলে মান সম্মান থাকবে? বলবে যে বউ দিয়ে চাকরি করিয়ে খাচ্ছে। আমি তখন আমার স্বামীর চোখের দিকে তাকিয়ে বললাম, কেন, বাচ্চা কি আমার একার যে আমি একা সামলাবো? আর মান সম্মানের কথা বলছো, মান সম্মানের আগে আমার মা বাবা বোন আগে। আমার ছোট বোনটা যখন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকায় তখন আমার কলিজাটা পুড়ে যায়। আমার বোন আমার কাছে কোনো কিছু চাইনি এখন পর্যন্ত, তবে সেদিন তার ফর্ম ফিল আপের টাকার 1800 টাকা কম ছিল, আমার কাছে টাকা চেয়েছিল। আমি তাকে সাথে সাথে বলেছিলাম, আচ্ছা তোর দুলাভাই সন্ধ্যার সময় অফিস থেকে আসলে আমি তোর বিকাশে টাকা পাঠিয়ে দেব। সেদিন আমি যখন তোমার কাছে 2000 টাকা চাইলাম তুমি কি বলেছিলে মনে আছে? সে কোনো উত্তর দিল না। আমি নিজেই বললাম, সেদিন তুমি বলেছিলে মাসের শেষে টাকার জন্য কানের কাছে এসে ভো ভো করো না তো মাসির মতো। কথাটা বলতে গিয়ে আমি কান্না করে দিলাম আর বললাম, এমন একটা কথা আমি কোনোদিন তোমার কাছ থেকে আশা করিনি। টাকা না থাকলে বলতে পারতে পরে দেব, কিন্তু আমাকে মাসির সঙ্গে তুলনা করলে কেন? সেদিন সন্ধ্যায় যখন রূপা ফোন দিল কিন্তু আমি ফোন রিসিভ করতে পারিনি। রিসিভ করে কি বলবো বলার মতো কোনো কিছু ছিল না আমার কাছে। কথাগুলো বলতে বলতে কান্না করে দিলাম। চোখের কোণে জমা হয়ে থাকা নোনা জল চিবুক বেয়ে নিচে গড়িয়ে পড়লো। গলাটা দলা পাকিয়ে আসছিল, কিন্তু আজ আমি আর নিজেকে সামলালাম না। গত 7টা বছর ধরে এই সংসার নামের সোনার খাঁচায় বন্দী হয়ে তিল তিল করে নিজের সব চাওয়া পাওয়া বলি দিয়েছি। আজ আর চুপ থাকার কোনো উপায় নেই। বুক ফেটে কান্না আসলেও দৃষ্টিতে ছিল এক অদম্য জেদ। শাহেদ আমার এই চোখের জলের দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর ধপাস করে সোফায় বসে পড়লো। তার চেহারায় কোনো অনুশোচনা বা সহানুভূতির ছাপ ছিল না, বরং সেখানে ফুটে উঠেছিল চরম বিরক্তি আর পুরুষালী অহংকারের বিষাক্ত ছায়া। শাহেদ ঠান্ডা গলায় অবহেলার সুরে বলল, তুমি একটা ছোট কথা নিয়ে অহেতুক জল ঘোলা করছো। মাসের শেষ দিনগুলোতে অফিসে কত চাপ থাকে তুমি জানো? আমার হিসাব মেলাতে না বিশ্বাস উঠে। সেই সময় হঠাৎ করে এসে টাকা চাইলে মাথা ঠিক থাকে? আর তোমার বোনকে না হয় 4-5 দিন পর সামনের মাসে টাকাটা দেওয়া যেত। এত নাটক করার কি ছিল? আমি শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে নিলাম। সোজা হয়ে দাঁড়িয়ে শাহেদের মুখোমুখি হয়ে বললাম, নাটক? কোনটা নাটক শাহেদ? একটা 17 বছরের মেয়ে যে জীবনে প্রথমবার তার একমাত্র বোনের কাছে একটু ভরসা পেয়ে কিছু চেয়েছিল, তার সেই ভরসা ভেঙে দেওয়াটা নাটক? টেস্ট পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট কি তোমার মাসের শেষ আর শুরুর হিসাব মেনে চলবে? পর দিন জমা দেওয়ার শেষ দিন ছিল। তুমি জানো রূপা সারা রাত ঘুমাতে পারেনি, আর আমি সারা রাত নিজের অযোগ্যতার আগুনে পুড়েছি। জানি না পরে আমার বাবা এক হাত প্যারালাইজ নিয়ে কিভাবে টাকা জোগাড় করেছিল, তবে এটুকু জানি জোগাড় করেছিল। শাহেদ এবার গলা চড়া করে বলল, অযোগ্যতা মানে? তুমি এই বাড়িতে কিসের কষ্টে আছো? হ্যাঁ, এসি রুমে থাকছো, যা ইচ্ছা রান্না করে খাচ্ছ, যা পড়তে চাইছো পাচ্ছ। তুমি তো রাজরানীর মতো আছো। তোমার বাপের বাড়ির অভাব মেটাতে পারছি না বলে আমি খারাপ হয়ে গেলাম? শাহেদের মুখে বাপের বাড়ির অভাব কথাটা শুনতে আমার পুরো শরীরে যেন বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। বিয়ের সময় বাবা সাধ্যের বাইরে গিয়ে যৌতুক না দিতে পারলেও জামাইকে আপ্যায়ন করতে কোনো কমতি রাখেননি। আজ সেই বাবাকে, সেই পরিবারকে এমন তুচ্ছ তাচ্ছিল্য। আমি শক্ত গলায় আঙ্গুল তুলে সতর্ক করে বললাম, খবরদার শাহেদ, আমার বাপের বাড়িকে এর মধ্যে টানবে না। রাজরানীর মতো আছি তাই না? এই রাজরানী সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত এক মুহূর্তের জন্য পিঠ সোজা করে বসতে পারে না। তোমার মা বাবার সেবা, তোমার 2 বাচ্চার সার্বক্ষণিক দেখাশোনা, ধোয়া মোছা, রান্না বান্না, এগুলো যদি কোনো কাজের লোককে দিয়ে করাতে তবে মাসে অন্তত 15-20 হাজার টাকা গুনতে হতো। আমি বিনামূল্যে 24 ঘন্টা খেটে যাওয়া এক দাসী ছাড়া আর কিছুই নই। আর বিনিময়ে আমার নিজস্ব কোনো অস্তিত্ব নেই। একটা টাকা নিজের স্বাধীনতায় খরচ করার অধিকার নেই। শাহেদ তাচ্ছিলের হাসি হাসলো আর বলল, তুমি তো হিসাব শিখেছো দেখছি। তা চাকরিটা করবে কোথায়? কে দেবে তোমাকে চাকরি? টেনে টুনে অনার্স শেষ করার পর 7 বছর ধরে হাড়ি পাতিল ঠেলছো। এখন তো কোনো কোম্পানিতে কাস্টমার কেয়ারের চাকরিও পাবে না। বাস্তবতা বুঝো আনিকা, আবেগে ভেসে লাভ দিও না, মুখ থুবড়ে পড়বে। শাহেদের প্রতিটি কথা আমার আত্মসম্মানে চাবুকের মতো আঘাত করছিল। হ্যাঁ, বিয়ের পরপরই অনার্স শেষ বর্ষের পরীক্ষাটা কোনো মতে দিয়েছিলাম। রেজাল্টও ভালোই ছিল, কিন্তু তারপরই শাহেদ আর তার পরিবারের আবদার, সংসার আর বাচ্চা আগে, চাকরি দিয়ে কি হবে? তাদের মিষ্টি কথায় ভুলে নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে রান্নাঘরের ধোঁয়ায় উড়িয়ে দিয়েছিলাম। আর আজ সেই ত্যাগের মূল্য দিচ্ছে তারা এভাবে। আমি নিজেকে বেশ শান্ত রেখে বললাম, আমি চাকরি পাবো কি পাবো না সেটা আমার যোগ্যতা দিয়ে আমি প্রমাণ করব, কিন্তু আমি আর এই পরজীবী হয়ে বেঁচে থাকার অপমান সহ্য করব না। আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, নিজের পায়ে দাঁড়াবই। আমি চাকরি করতে চাই টাকার অহংকার দেখানোর জন্য না। আমি চাই কোনোদিন যদি আমার মা বাবা অসুস্থ হয় আমি যেন কারো কাছে হাত না পাতি। আমার বোন যদি আবার সাহায্য চায় আমি যেন বলতে পারি, চিন্তা করিস না, আমি আছি। আমি চাই না আমার সন্তানরা বড় হয়ে দেখুক তাদের মা নিজের পরিবারের জন্য সামান্য সাহায্য করতে পারেনি। শাহেদ গর্জে উঠল, আর আমার বাচ্চা দুটোর কি হবে? আয়ান আর আরিশাকে কে সামলাবে? ডে কেয়ার
চেয়ারে ফেলে আসবে নাকি আমার বয়স্ক মা বাবা ওদের পেছন পেছন দৌড়াবে? আমি এবার বেশ দৃঢ়তার সাথে জবাব দিলাম, সন্তান শুধু আমার নয় শাহেদ, ওরা তোমারও সন্তান। বাবা হিসেবে দায়িত্ব নিতে শেখো। আমি যদি সকালে ওদের আলাদাভাবে নাস্তা বানিয়ে পড়াশোনা বুঝিয়ে দিয়ে কাজ সামলাতে পারি, তুমি কেন পারবে না? যে বাবা নিজের সন্তানকে 2 ঘন্টা সামলাতে পারে না, তার অন্যকে বড় বড় নীতি কথা বলার কোনো অধিকার নেই। আর তোমার মান সম্মানের কথা বলছো তো, বউ চাকরি করলে যদি মান সম্মান যায়, তবে সেই মান সম্মান কাচের মতো ভঙ্গুর। সমাজে মুখ দেখানোর ভয় থাকলে নিজের মানসিকতা বদলাও, আমাকে থামানোর চেষ্টা করো না। রুমের দরজায় তখন শাশুড়ি মা এসে দাঁড়িয়েছেন। শাহেদের আর আমার চড়া গলা শুনে তিনি হয়তো নিচে থেকে উঠে এসেছেন। তার মুখে স্পষ্ট অসন্তোষ। তিনি দরজায় হেলান দিয়ে গম্ভীর গলায় বললেন, কি শুরু করেছো তোমরা সকাল সকাল? আনিকা, এসব কি শুনছি? ঘরের বউ বাইরে গিয়ে কাজ করবে? আমাদের বংশে কোনোদিন কোনো মেয়ে চাকরি করেনি, লোক হাসাবে নাকি তুমি? আমি শাশুড়ি মায়ের দিকে তাকালাম। এত বছর যাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করে এসেছি, আজ তার চেহারায়ও কেবল বংশের তথাকথিত মান সম্মান রক্ষার আকুতি। কিন্তু আমার বুকের ভেতরের যন্ত্রণাটা বোঝার মতো সামান্যতম সহানুভূতি নেই। আমি একটা গভীর শ্বাস নিলাম। ভেতরের সমস্ত ভয়, দ্বিধা আর দুর্বলতাকে একপাশে সরিয়ে রেখে খুব শান্ত গলায় বললাম, আম্মা, আপনাদের বংশের ইতিহাস বদলানোর সময় এসেছে। এতদিন আপনার ছেলের অবহেলা আর অধিকার খাটাই সহ্য করেছি, কিন্তু এবার আমার আত্মসম্মানের প্রশ্ন। আমি আর পিছিয়ে আসবো না। কথাটা বলে আমি নিজের ঘরের আলমারির দিকে এগিয়ে গেলাম। আমার জমানো পুরনো সার্টিফিকেট আর কাগজপত্রগুলো যেখানে ধুলো জমে পড়েছিল, সেগুলো আজ বের করার সময় হয়েছে। শাহেদ আর তার মা হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আজ এই ঘরে যে ঝড় উঠেছে তা কোনো ঝগড়া নয়, এটাই আমার নতুন জীবনের সূচনা। শাহেদ আর তার মা দরজায় কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিল আমি সেটা খেয়াল করিনি। আলমারির একদম নিচের ড্রয়ার থেকে ফাইলটা বের করলাম। কত বছর পর প্লাস্টিকের সেই কভারটাই হাত পড়লো। তুলোর একটা পাতলা আস্তরণ জমেছিল ওটার উপর। শাড়ির আঁচল দিয়ে ফাইলটা মুছতে বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। এই কাগজের টুকরোগুলোর জন্য একসময় আমি কত রাত জেগেছি, কত স্বপ্ন দেখেছি, অথচ গত 7 বছর ধরে এরা বন্ধ ঘরে বন্দি ছিল, ঠিক আমারই মতো। শাহেদ তখনও তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে দাঁড়িয়েছিল। শাশুড়ি মা একটু এগিয়ে এসে গলার স্বর কিছুটা নরম করার চেষ্টা করে বললেন, দেখো বৌমা, রাগ করে সংসারের ক্ষতি করো না। শাহেদ তো তোমাকে খারাপ কিছু বলেনি, একটু রাগ দেখিয়ে ফেলেছে এই তো। কিন্তু ঘরের কথা বাইরে গেলে মানুষ আমাদের কি বলবে? তোমার শ্বশুরের একটা নাম আছে সমাজে। আমি ফাইলটা টেবিলের উপর রেখে শাশুড়ি মায়ের দিকে ফিরে তাকালাম। একদম স্বাভাবিক গলায় বললাম, আম্মা, নাম আর মান সম্মান এত সস্তা নয় যে ঘরের বউ নিজের পায়ে দাঁড়ালে তা শেষ হয়ে যাবে। আর শাহেদ শুধু রাগের মাথায় বলেনি, ও এটাই বিশ্বাস করে। ও মনে করে এই সংসারে আমি শুধু খেয়ে পরে থাকার বিনিময়ে কাজ করে যাওয়া একজন মানুষ। শাহেদ ফাইলটার দিকে এক নজর তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিল আর বলল, আরে ছাড়ো তো মা, ওরে করতে দাও নাটক, দেখি কত দূর যেতে পারে। 7 বছর ঘরে বসে থেকে এখন হঠাৎ করে চাকরি করবে। 3 দিন ইন্টারভিউ দিতে গিয়ে যখন বাসে ধাক্কা খাবে, তখন নিজেই পা ধরে ঘরে এসে বসবে। কথাটা শুনে আমার মাথা আর গরম হলো না, বরং কেমন যেন একটা অদ্ভুত শান্তি লাগলো। মানুষটা যে আমাকে কতটা তুচ্ছ ভাবে তা আজ পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আর এই তুচ্ছ ভাবাটাই এখন আমার শক্তি। আমি শাহেদের দিকে তাকিয়ে বললাম, ধন্যবাদ শাহেদ, তোমার এই কথাগুলো আমি মনে রাখবো। যখন ক্লান্ত লাগবে এই কথাগুলি আমাকে থামতে দেবে না। রান্নাঘরে গিয়ে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতে লাগলাম। ছোট মেয়ে আরিশা উঠে পড়েছে। আয়ানও চোখ ডলতে ডলতে রুম থেকে বের হলো। ওদের দেখে বুকের ভেতরটা খা খা করে উঠলো। কিন্তু আমি জানি, আমি যদি আজ হেরে যাই, কাল আমার মেয়ে বা ছেলেও শিখবে যে তাদের মা একজন দুর্বল মানুষ। নাস্তা বানিয়ে বাচ্চাদের খাইয়ে স্কুলে পাঠানোর ব্যবস্থা করলাম। পুরোটা সময় শাহেদ আর তার মা নিজেদের মধ্যে নিচু গলায় ফিসফিস করছিল, যা আমি পাত্তা দেইনি। দুপুরের দিকে বাচ্চাদের ঘুম পাড়িয়ে আমি ল্যাপটপটা খুললাম। শাহেদের পুরনো ল্যাপটপ, চার্জে দিয়ে চালাতে হয়। সিভিটা আপডেট করা দরকার। 7 বছরের একটা বিশাল গ্যাপিং, কোনো অভিজ্ঞতা নেই। ইন্টারনেটে বিভিন্ন জব পোর্টাল ঘেটে সিভিটা কিভাবে সাজানো যায় দেখতে লাগলাম। সত্যি বলতে ভেতর থেকে একটা ভয় কাজ করছিল। শাহেদ ভুল বলেনি, এখনকার যুগে চাকরি পাওয়া অত সহজ নয়, কিন্তু কোনো না কোনো পথ তো বের করতেই হবে। বিকালে বাবাকে একটা ফোন দিলাম। বাবার শরীরটা ভালো না, তাই বেশি কিছু ভেঙে বললাম না। শুধু জিজ্ঞেস করলাম, বাবা, রূপার স্কুল থেকে কিছু বলেছে? বাবা উপাস থেকে একটু ইতস্তত করে বললেন, না মা, ওই গ্রামের এক পরিচিত ছোট ভাইয়ের কাছ থেকে আপাতত সুদে কিছু টাকা নিয়ে জমা দিয়েছি, তুই চিন্তা করিস না। বাবার কথা শুনে চোখের পানি আর আটকাতে পারলাম না। যে মানুষটা এক হাত অবশ নিয়ে এখনো দিনরাত কষ্ট করছে, তার মেয়ে হয়ে আমি এতদিন নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে একজনের কাছে সামান্য 2000 টাকার জন্য মাছি তাড়ানোর মতো কথা শুনেছি। ফোনটা রেখে হাত দিয়ে চোখের পানি মুছে ফেললাম। না, কান্নার সময় আর নেই। সিভিটা রেডি করে কয়েকটা জায়গায় মেল করলাম। টিউশনি হলেও প্রথম দিকে করব, কিন্তু নিজের উপার্জনের টাকা আমার চাই। সন্ধ্যায় শাহেদ অফিস থেকে ফিরে এসে কোনো কথা বলল না। আমি নিজের কাজ শেষ করে আয়ান আর আরিশাকে নিয়ে পড়ার টেবিলে বসলাম। ঠিক রাত 8টার দিকে আমার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এলো। হাতটা কিছু কাঁপছিল। রিসিভ করতে উপাস থেকে এক নারী কণ্ঠ বলে উঠল, হ্যালো, আনিকা রহমান বলছেন? আমরা একটা
কোচিং সেন্টার থেকে বলছি। আপনার সিভিটা পেলাম। ফোনটা কানে ধরে আমি দরজার দিকে তাকালাম। শাহেদ সেখানে দাঁড়িয়ে সোফায় বসে চা খাচ্ছিল। আমি এক মুহূর্ত থামলাম, তারপর স্পষ্ট আর দৃঢ় গলায় বললাম, হ্যাঁ আমি আনিকা বলছি, বলুন। গল্পটি কেমন লাগলো জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর পরবর্তী পর্বটি আপনারা চাইলে আজকেই দেওয়া হবে। ধন্যবাদ।